হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে জাপানের আরেকটি ব্যস্ততম দিনের সাথে পরিচয় করিয়ে দিব। ফার্স্টে আমি যাব টিউশন ফি দেওয়ার জন্য ব্যাংকে। টিউশন ফি দেওয়া কমপ্লিট হয়ে গেলে সেখান থেকে আমি নতুন একটা বাসা নিয়েছি। আপনাদেরকে বলেছিলাম যে বাসা প্রবলেম, বাসা আমি খুঁজতেছিলাম। তো বাসা একটা পাইছি, সেই বাসাটার সব কিছু ডকুমেন্ট কমপ্লিট। জাস্ট আজকে গিয়ে কিছু পেমেন্ট আছে সেটা কমপ্লিট করে দিব এবং ক্লাসে যাব। ক্লাসে যাওয়ার পর আপনাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আসলে আমি লাস্ট যে জবটা ছিল সেই জবটা আমি ছেড়ে দিয়েছিলাম। তো নতুন জব কোথায় কী ব্যবস্থা করলাম আমরা আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভাই, পুরো জাপানের সিস্টেমটাই এমন, মানে আসলে এখানে এমনভাবে তারা সিস্টেমটা করে রাখছে, আপনাদেরকে দিয়ে প্রায় স্টুডেন্ট লাইফে 4-5 বছর কাজ করিয়ে নিচ্ছে। কারণ জাপানে এখানে যে জব ফিল্ডটা আছে এখানে কিন্তু মানে প্রায় অনেক কর্মসংস্থান খালি, সেজন্য কিন্তু সেগুলোর কিন্তু ঘাটতি পূরণের জন্য কিন্তু এখানে স্টুডেন্ট দিয়ে কিন্তু পার্ট টাইম জব করার কিন্তু সুযোগ করে দেওয়া হয়। তো সেজন্য আসলে প্রায় 4-5 বছর আপনাদেরকে দিয়ে ইচ্ছা মতো তারা কিন্তু কাজ করিয়ে আপনার থেকে কিন্তু টিউশন ফি তারা কিন্তু নেবে। তো এই যে 2 মাস 3 মাস পর পর টিউশন ফি এর একটা ঝামেলা। এখানে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের কলেজে প্রায় টাকাটা তারা 3 বারে নেয়। তো ভেঙে ভেঙে দেওয়া যায়, প্রথমে নেয় 4.5 লাখ, তারপরে নেয় 2 লাখ, তারপরে নেয় আবার 2 লাখ। তো এভাবে কিন্তু 8.5 লাখ নিয়ে থাকে। অনেক কলেজ আছে সেগুলোতে কিন্তু মানে একবারে নিয়ে থাকে, সেজন্য অনেকের আবার প্রেশার হয়ে যায়। এর আগে আমি যখন টিউশন ফি দিতে গিয়েছিলাম ব্যাংকে, সেখান থেকে টোকিওর ভিউ আপনাদেরকে দেখিয়েছিলাম। যারা মিস করছেন তাদেরকে আজকে আবার আমি সেই টোকিওর ভিউ দেখাবো। কারণ প্রায় 30 তলা উপরে ব্যাংক, আর সেখান থেকে কিন্তু টোকিওর ভিউ দেখা যায়। আপনারা চাইলে সেখানে গিয়ে উপর থেকে ভিউ দেখতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। লাস্ট 3 মাস আগে গিয়েছিলাম শিবুয়া স্কাইতে, সেখানে 45 তলা উপর থেকে। তো সেখানকার ভিউটা ছিল খুবই এনজয়েবল, পুরো টোকিও সিটি দেখা যায় প্রায় 45th ফ্লোর থেকে। ভিডিওটা আসলে এডিট করার মতো তেমন একটা আমার হাতে সময় ছিল না। তো সামনের দিকে খুব তাড়াতাড়ি সে ভিডিওটা চলে আসবে। আজকে আমার সাথে জয়েন করবে আমার বন্ধু জাহিদ। আপনারা তাকে দেখেছেন আরও এর আগে যে ভিডিওগুলো ছিল সেগুলোতে পরিচয় করিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা দুইজনে মিলে যাব প্রথমত ব্যাংকে যাওয়ার পর তারপর সেখান থেকে আমরা যাবো আমরা যে নতুন যে একটা বাসা নিয়েছি সেই বাসাটার যা কিছু আছে, সেই বাসাটা কিভাবে আমি ম্যানেজ করলাম খুব কম রেটে টোকিওর মধ্যে, সেটা আপনাদেরকে জানাবো। ভাই, সামনের দিকে দেখতে পারতেছেন কাবুকিচো টাওয়ারটা কত উঁচু একটা বিল্ডিং, কি সুন্দর একটা বিল্ডিং এখানে করছে। খুব আমার বন্ধু অলরেডি রেডি হয়ে বসে আছে, দেখতে পারতেছেন। শীতের সকালে রোদে বসে থাকার মজাটাই আলাদা। কি অবস্থা? খুব ভালো লাগতেছে। হ্যাঁ, ওকে। এটা হচ্ছে আমাদের কলেজ মারুচিয়াই। তো এটা হলো জাপানে টাওয়ার ম্যানশন। এটাতে আপনি যদি থাকতে চান তাহলে আপনাকে প্রতি মাসে মিনিমাম 50 মান স্যালারি আপনার থাকতে হবে, তাহলে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, চলো ভাই, সব এখন টিউশন ফি দিয়ে দিব। সেফটির দিক থেকে চিন্তা করলে এই যে আপনি ব্যাংক থেকে টাকা তুলবেন নাকি কোথা থেকে টাকা তুলবেন, ব্যাগ ভর্তি টাকা যদি আপনি তুলে নিয়ে যান আপনার কিন্তু টাকাটা পুরো সেফ। আপনার চিন্তা করতে হবে না যে কোনো দিক থেকে কেউ এসে টাকাটা আপনার চুরি করে নিয়ে যাবে। তো আসলে জাপানিজরা এরকম টাকা নিয়ে আসলে সচরাচর ঘুরে না, তারা সবসময় ক্যাশলেস। কারণ তাদের সবার ক্রেডিট কার্ড আছে, সেই ক্রেডিট কার্ড থেকে সব যা কিছু কিনে না কেন সেখান থেকেই পেমেন্ট করে দেয়, আবার তাদের স্যালারি যে ব্যাংকে আসে সেখান থেকে কেটে নেয়। তো এটাই। তো এখানে কয়েকটা ব্যাংক আছে, এসএমবিসি আছে, ইউএফজি আছে, এসবিআই আছে। তো আমরা এখন যাবো কত তলাতে? মেবি 30 তলাতে। কি সুন্দর আর্কিটেকচারাল ডিজাইন তাদের। দেখছেন, চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন একটা কি সুন্দর একটা সকালবেলা ভিউ, পুরাই অসাধারণ। এদিকে এটা হলো কাবুকিচো টাওয়ার, আর এদিকে যত ট্রেনের লাইন শিনজুকু স্টেশন। তো চলে আসছি ব্যাংকে।
বন্ধুরা এখন 30 তলার উপর থেকে আমি আপনাদেরকে টোকিওর ভিউটা দেখাবো। ভাই টিউশন ফি দেওয়ার কাজ কমপ্লিট। এখন আছি একবারে সাবওয়েতে। মাটির নিচে জাপানিজরা যে কি বানিয়ে রাখছে এগুলো আসলে মাথা কাজ করে না, মনে হয় কোনো একটা আমি কাল্পনিক জগতে আছি এসব জায়গায় যখন আসি। তো কোন দিক দিয়ে কোন কোথা থেকে কীভাবে কী করছে মানে খুঁজে পাওয়া অনেক বেশি এখানে কষ্টকর। তো জাপানের সর্বোচ্চ সাবওয়ে দিয়ে যেটা, সেটা আমি জাপানিজদের থেকে শুনছিলাম প্রায় 180 মিটার নিচ দিয়ে সাবওয়ে। একটু অবাকই লাগে, এগুলো তারা বানিয়েছিল। তাদের টেকনোলজির কথা ভাবলে আসলে খুব বেশি অবাক লাগে। আসলে এখন তেমন একটা ট্রেনে যাতায়াত করার প্রয়োজন হয় না, তাই আমি মানে যখন যাওয়া আসা করি এই টিকিটটা কাটি, আর অন্য সময় আইসি কার্ডে রিচার্জ করে রেখে দিই। আরেকটা জিনিস হলো টোকিওতে ট্রেনের ভাড়া খুবই বেশি সস্তা, ওসাকার দিকের তুলনায় এদিকে কিন্তু অনেক বেশি সস্তা ট্রেন। মানে দেখা যাচ্ছে যে 150-200 ইয়েন দিয়ে আপনি অনেক দূরে যেতে পারবেন। জাপানের ভিতরে ইয়ামানোতে সেন এটা হচ্ছে সব থেকে বেশি জনপ্রিয়, আর সবসময় এটা এত ব্যস্ত থাকে ভিতরে ঢুকলে মনে হয় লোকাল কোনো একটা ট্রেনে উঠে। কই আপনি ছিলেন? কিসে ব্যালেন্স ছিল না? আমার তো এখানে কার্ডে থেকে না। আমি তো এখানে থেকে দিয়ে ঢুকছি। এই যে আমাদের বাসার ডকুমেন্ট প্রায় 22 মান 22.5 মান, আর অনেক কিছু এখানে আছে, ক্লিনিং ফি এটা সেটা। তো জাপানিজদের অনেক সিস্টেম, একটা বাসা আমাদের মতো ঢাকার মতো চাইলেই নেওয়া যায় না, অনেক রুলস। এই যে 7-Eleven সকালে আমি খেয়ে আসছি, বাট এখন একটা কফি খাওয়া খুবই প্রয়োজন। তো কফির ভিতর যত কনভিনিয়েন্স স্টোর আছে এবং সব কিছুর থেকে বেটার হলো 7-Eleven এর কফি, অনেক স্বাদ, খেয়ে দেখবেন। এগুলো হলো ফ্রুটসের জুস, দেখতে পারতেছেন এটা হলো অরেঞ্জ 100%, যেটা যত পার্সেন্ট থাকে সব কিছু দেওয়া থাকে। তো এটা হলো 100% অরেঞ্জের জুস, খাবেন এগুলো বেশি বেশি জাপানে আসলে। দাম বেশি না, 289 ইয়েন 1 লিটার। তারপর দেখতে পাচ্ছেন এটা হলো গরুর দুধ 203 ইয়েন, এগুলো খাবেন, এগুলো অরিজিনাল। অনেক স্বাদ, বাট আজকে কাজ করতেছে ভিতরে জাপানিজ তেনচৌ মেয়ে, সে আবার তেনচৌ মানে খুব দেখি একবারে মুড খারাপ, মানে রাগ করে কাজ করতেছে, খুবই একবারে রাগ করে কাজ করতেছে। এটাই জাপান, মানে খুব বেশি ব্যস্ত একবারে ভিতরে, সেজন্য। এটা হলো পার্কিং লট, আর এখান থেকে গাড়ি বের করবে আর আমাদের এখন বাসা দেখানোর জন্য নিয়ে যাবে। তো চলুন আপনাদেরকে বাসা দেখাবো। What a technology! যেই হাকেনের কাছ থেকে বাসাটা নিচ্ছি তাদের এই যে গাড়িতে উঠছি। জাপানে এটা একটা সুবিধা, ঠিক আছে? আপনার যদি হাতে সময় থাকে আর যদি ঘুরতে চান ইচ্ছা মতো বাসা দেখার জন্য, জয়টা বাসা দেখতে চান তোটা বাসা তারা নিয়ে যাবে, আপনাকে ঘুরে দেখাবে, ঠিক আছে? আমরা এখন চলে যাবো আমাদের বাসায়, নতুন বাসা। এই যে এটা হলো আমাদের বাসা।ここに突っ張り棒バンとやってカーテンを落とす人はやっぱいると思う。でここにベッド2つとか布団2つとかね。でエアコンも新しいから全然効くと思うから。এই হলো আমাদের নতুন বাসা, নতুন বাসার জিনিসপত্র সবকিছু আসবে, শিপ হবো। কোন রিসাইকেল সব থেকে কম রেটে কিনছি, সবকিছু কত দিয়ে কিনছি সবকিছু ডিটেলস কথা বলবো। এখন যাবো আমি ক্লাসে। হ্যাঁ
も左しかないから左のことなの。わかる？左とここから3000円マイナス全部できるかい？できるかな。サインができると言ってる。今、9番まで行きました。買うと倉庫にも入れてあるの。ね、だけどトイレットペーパーだってたくさん買うけどぴったり今月全部きれいにゼロになるわけないっていう別のところへちゃんと書かなきゃいけない。繰越商品っていうところにちょうどいいっていうかতো এখন বাজে ঘড়ি কাটাতে 4:15 আর আমার ক্লাস শেষ। এখন যাচ্ছি বাসায়। আর আমার নতুন যে কাজ যেখানে হয়েছে আমার বাসার পাশে সেখানে যাব সন্ধ্যা 6টায়। এর ভিতরে 1 ঘন্টা ব্রেক আছে, ফোন অলরেডি প্রায় চার্জ শেষের দিকে। তো ফোনটা একটু চার্জ করে নিই, তারপরে যাবো শপে। সেখানে গিয়ে কত ঘন্টা দিবে, শিফট কীরকম সিস্টেমে দিবে কথা বলবো, তারপর আপনাদেরকে জানাবো। আর আমি চলে এসেছি নাকানোতে। তো নাকানো আসলে আমি যতটা কল্পনাও করি নাই ততটাই সুন্দর। শিনজুকুর মতোই এখানে আমার লাইটিং অসাধারণ লাগতেছে। আমার বাসা যেহেতু এখন নাকানোতে, নাকানো নিয়ে আমি পরে একটা ব্লগ করবো। নাকানো সিটিটা কীরকম সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। এখন আমি আসছিলাম স্টোরে, তো তেনচোকে মেসেজ দিলাম। উনি আসলে আজকে ভুলে গিয়েছিল। জাপানিজরা আসলে ভুলে যায় না, এই জিনিসটা তাদের ক্ষেত্রে হয় না। যেটা বললো, ওনার মা আজকে এখানে একটা অ্যাক্সিডেন্ট করছে ট্রাফিক সিগনালে, সেজন্য ওনার মনের অবস্থাটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। তো আমাকে বললো যে আগামীকালকে আসো। আর আমি 3টা ইন্টারভিউ দিয়েছিলাম, 3টার ভিতর 3টা হয়েছে একটা 7-11 আর 2টা নাম বলতেছি না, জাপানের ভিতর অনেক ফেমাস রেস্টুরেন্ট। আর ঘন্টাও অনেক ভালো, প্রায় 1400 ইয়েন ঘন্টা দিনের বেলা, আর রাতের বেলা প্রায় 1800 ইয়েন, বাট 1800 ইয়েন না, 1750 মেবি। জাপানে আসার পর আমাদের মেইন যে সমস্যাটা মাথার চুলের খুশকি নিয়ে, বাট এখানে এত ট্রাই করার পরও জাপানের অনেক শ্যাম্পু আছে যেগুলো আমি ব্যবহার করেছি, সেগুলো দিয়ে আসলে কোনোভাবেই খুশকিটা যাচ্ছে না। তো সেজন্য আমি পরবর্তীতে আমাদের বাংলাদেশে যেগুলো ব্যবহার করতাম তার ভিতরে একটা ছিল সিলেক্ট প্লাস। তো সেই শ্যাম্পুটা তো আমাদের ইউটিউব ফ্যামিলির একজন আসতেছিল, তো সে আমার জন্য নিয়ে আসছে এবং সেটা ইউজ করার পর এখন মানে আমার মাথায় কোনো খুশকি নাই। আর তো একদিন ব্যবহার করলে হয়, তাই এটা কোনো স্পন্সর আবার না। আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই 2-3টা নিয়ে আসতে পারেন, আবার পরবর্তীতে যারা আসবে তাদের মাধ্যমে আনতে পারেন, আপনাদের অনেক ভালো কাজে দিবে। দেখতে পারতেছেন চারদিকে একবার শুধু ঝলমল ঝলমল করতেছে, অনেক সুন্দর সত্যি। আমি আসলে কল্পনাও করি নাই যে এত বেশি নাকানো সিটিটা সুন্দর। তো নাকানো সিটি নিয়ে অন্য একটা ব্লগ আসবে, যেটাতে নাকানো সিটির সব কিছু আমি আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটা ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।